আসসালামু আলাইকুম। এইচএসসি 22 ব্যাচ যারা তোমরা 2022 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা, ইতোমধ্যেই তাদের সপ্তম সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট এসেছে। যে অ্যাসাইনমেন্ট নম্বরটি হলো চার নম্বর অ্যাসাইনমেন্ট, এবং এই অ্যাসাইনমেন্টটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ওপর স্থির তড়িৎ অধ্যায়ের ওপর রচিত। এবং এই অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে হচ্ছে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, শিরোনামটা হলো ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যাবলী। তাহলে শিরোনামটা কি? ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যাবলী, যেটা প্রশ্নপত্রে উল্লেখ রয়েছে। তো আমরা এই অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো খুব পুঙ্খানুরূপে দেখব। অনেকেরই সমস্যা, যেহেতু গত বছর থেকে এই বছর পর্যন্ত কলেজ খোলা নেই, তাই কে কিভাবে পড়ছো, তোমাদের উচিত হবে এই অ্যাসাইনমেন্টের, আমি এই অ্যাসাইনমেন্টের সমাধান A to Z সমাধান দিয়ে দিব। তোমরা পুরো ভিডিওটা দেখবা, পুরো ভিডিওটা দেখবা, পুরো ভিডিওটা দেখে আগে বিষয়বস্তুগুলো বুঝবা, বোঝার পরে বোঝার পরে লিখতে শুরু করবা। আর যারা যারা আমার এই মানে আমার সাথে যারা নতুন, তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। এবং এই ভিডিওটা দেখার পর তোমার কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে। তো আমরা আগে এই প্রশ্নগুলো দেখব। তো অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 4। তো 4 নম্বর অ্যাসাইনমেন্টে বলা হচ্ছে কি, দেখো, এটা ধারকত্বরের মানে ধারক রিলেটেড। ধারকের ইংরেজি কথা হলো ক্যাপাসিটর। ক্যাপাসিটর কে না বাঁচে? ক্যাপাসিটর প্রত্যেকটা ক্ষেত্রেই ক্যাপাসিটরের ব্যবহার রয়েছে, যেমন ইলেকট্রনিক্স, সব যন্ত্রপাতিতে। ফ্যানে তো ক্যাপাসিটর ব্যবহার করি, এটা তোমরা সবাই জানো। তো আমরা অত কথা না বলে আগে শিরোনামটা একটু বুঝি। ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি মানে একটা ধারকের ধারকত্ব মানে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স, এবং কি যে সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যাগুলি। তো প্রথম প্রশ্ন করা হচ্ছে যে একটি সমান্তরাল পাত ধারক। তো এই ধারক ধারক কয় প্রকার? ধারকের ধারকত্ব আছে কয়েক প্রকার। গোলাকার ধারকের ধারকত্ব আছে, সমান্তরাল ধারক, এবং কি শ্রেণী ধারকত্ব আছে। তো তার মধ্যে আমাদেরকে সমান্তরাল ধারকত্ব নিয়ে এখানে ডিসকাস করা হচ্ছে। তো প্রশ্নে বলা হচ্ছে, প্রশ্নপত্রে বলা হচ্ছে কি, একটি সমান্তরাল পাত ধারকের দুই প্রান্ত ভি তড়িৎ চালক বিশিষ্ট একটি ব্যাটারির দুই প্রান্তে লাগানো হলো। ব্যাপারটা কেমন তাহলে? ধরো এইটা হলো ধারকত্বের এক প্রান্ত, যেখানে শুধু পজিটিভ আধান আছে। এইগুলো তোমাদের আয়ত্তে জানতে হবে। এবং এটা ধারকত্বের দুই প্রান্ত, এটা হলো আরেক প্রান্ত যেখানে নেগেটিভ প্রান্তগুলো আছে। এই দুই ধারকের দুই প্রান্ত কি বলছে, যে ধারকের দুই প্রান্ত ভি তড়িৎ চালক বিশিষ্ট একটি ব্যাটারির দুই প্রান্তে লাগানো হলো। মানে এটা হলো এটা কি একটা ব্যাটারির দুই প্রান্তে, এটা পজিটিভ প্রান্ত, পজিটিভ প্রান্তকে ব্যাটারির বড় দাগ দেওয়া হয়, এবং কি নেগেটিভ প্রান্তকে ছোট দাগ দিয়ে সূচিত করা হয়। এইভাবে এই প্রশ্নটুকু করা হয়েছে। এবং বলা হয়েছে ধারকটির ধারকত্ব সি। এই ধারকটির ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখানে কি প্লাস কিউ পরিমাণ আধান আছে, এখানে মাইনাস কিউ পরিমাণ আধান আছে। তারপরে কি বলা হচ্ছে, প্রতি পাতের ক্ষেত্রফল, এই যে প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল কত? এ। হ্যাঁ, তো প্রতি পাতের ক্ষেত্রফল এ হলে এখানে কত মানের চার্জ জমা হচ্ছে, কিউটা কত মানের, এটা তোমাকে বের করতে হবে। এবং এদের মধ্যবর্তী দূরত্ব বলা নাই, তাও ধরে নিতে হবে ডি। তো প্রথম প্রশ্ন, তো আমরা এই প্রথম প্রশ্ন তোমাদের বলে রাখা ভালো, এই প্রশ্নগুলো সবগুলোই তোমাদের হলো প্রুফ রিলেটেড, প্রমাণ রিলেটেড। কেন? কারণ তোমাদের বেসিকটাকে ঠিক করার জন্য মূলত এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তো এই প্রশ্নের রুব্রিক্সে কি বলা হচ্ছে, এই প্রশ্নটা হলো 2 মার্কসের। যদি তুমি শুধু গাণিতিক সূত্রটা লিখতে পারো 1 মার্কস পেয়ে যাবা, প্রয়োজনীয় তথ্য এবং গাণিতিক সূত্র সহ মানগুলো নির্ণয় করতে পারলে 2 পাবা। তো আমরা এই প্রশ্নটার সমাধানটা দেখব। দেখো, আমি এখানে A to Z সমাধান লিখে রেখেছি, তারপরেও বোঝাবো। তো এইটা একটা এইটা একটা ধারক। সেই আমি কিছুক্ষণ আগে যেটা আঁকালাম, এই যে এক প্রান্ত পজিটিভ প্রান্ত এবং আরেক প্রান্ত নেগেটিভ প্রান্ত, এবং এই দুই প্রান্ত কি একটা ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছে। এবং এই প্রথম এই যে ধারকের যে এই প্রান্তটা কি, এই প্রান্তটা প্লাস কিউ আধান এবং এই প্রান্তটা মাইনাস কিউ আধান, তাদের মধ্যবর্তী দূরত্ব ডি। এখন তাহলে কি ধরি,
প্রতি পাতে সঞ্চিত চার্জ আমাদেরকে বের করতে বলছে কি প্রশ্নে, বের করতে বলেছে হলো যে প্রতিটি পাতে কত মানের চার্জ, মানে আমাদের কিউটা বের করতে হবে, কিউ ইকুয়াল টু হোয়াট। তো ঠিক আছে, দেখা যাক। এখন আসো, তাহলে কি প্রতি পাতে সঞ্চিত চার্জ আমরা ধরে নিলাম প্রত্যেকটা পাতে সঞ্চিত চার্জের পরিমাণ হচ্ছে কিউ, ঠিক আছে। এখন পাতদ্বয়ের প্রতিটির ক্ষেত্রফল হলো এ, এটা প্রশ্নে দেওয়া আছে, এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো ডি, যার একক হচ্ছে মিটার, এবং ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, যেটাকে ভোল্ট দ্বারা প্রকাশ করা হয়। তো চিত্রটা, হ্যাঁ, এবার ধারকের ধারকত্বকে আমরা ধরে নিলাম সি, যার একক হলো ফ্যারাডে, এফ বলতে আমি ফ্যারাডেকে নির্দেশ করছি। আমরা জানি ধারকের ধারকত্ব, এই সূত্রটা আমরা সবাই জানি, ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই ভি, কিউ বাই ভি। তো কিউ বাই ভি, এখন তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো নিশ্চয়ই কিউ সমান কি লিখতে পারো, কিউ সমান এই যে গুণন করে দাও, তাহলে সিভি, সেটা আমরা লিখেছি কিউ সমান কত, সিভি, 1 নম্বর সমীকরণ দ্বারা সূচিত করছি। আবার আমরা জানি আকৃতি নির্বিশেষে যে কোনো তলের জন্য তড়িৎ প্রাবল্যটা কত হবে, এটা কিন্তু আমরা জানি যে ই সমান তড়িৎ প্রাবল্য সিগমা বাই এপসাইলন। এখন এপসাইলন নট, এপসাইলন নটটা কি, এপসাইলন নটটা হলো শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা, আর সিগমাটা কি, সিগমা হলো তলমাত্রিক ঘনত্ব, সিগমা কি, তলমাত্রিক তলমাত্রিক ঘনত্ব। তো এখন এই তলমাত্রিক ঘনত্বটা কাকে বলে তোমাকে আগে জানতে হবে। তো সিগমা ইকুয়াল টু হলো, সিগমা ইকুয়াল টু এই সূত্রটা যদি জানো তাহলে সংজ্ঞাটা লিখতে পারবে, কিউ বাই এ, মানে একক ক্ষেত্রফলের কোন পরিবাহীর একক ক্ষেত্রফলে চার্জের যে পরিমাণ সেটাই হলো তলমাত্রিক ঘনত্ব। তাই আমরা লিখেছি, দেখো আমরা জানি কোন চার্জিত পরিবাহী পৃষ্ঠের কি একক ক্ষেত্রফলের চার্জের পরিমাণকে তলমাত্রিক ঘনত্ব বলা হয়। তলমাত্রিক ঘনত্বকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, সিগমা ইকুয়াল টু তাহলে কি কিউ বাই এ। এখন কি করেছি, এই 3 নং সমীকরণে যে সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, এই সিগমার মানটা 2 নম্বর সমীকরণে বসাই দিয়েছি। তো তাহলে 2 নম্বর সমীকরণটা কি, ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট, তাই না। ই ইকুয়াল টু সিগমা, এই যে এখানে বসাই দিয়েছি, তাহলে বসাই দাও ই ইকুয়াল টু সিগমার জায়গায় বসাই দাও কিউ বাই এ, আর নিচে কত আছে, নিচে আসলে এপসাইলন নট। তাহলে এটাকে যদি তুমি উল্টায় দাও তাহলে কিউ বাই এ, এটার নিচে ধরে নাও কেউ নাই মানে 1 আছে, 1 বাই এপসাইলন নট। তাহলে কি পাচ্ছি আমরা, কিউ বাই এ এপসাইলন নট, এটা কার মান, সিগমার মান। ওকে, তাহলে এইটা আমরা পাবো, এটা হলো সিগমার মান পাবো। দেখো আমরা পরবর্তীতে তাই করেছি, ই ইকুয়াল টু কিউ বাই এ সিগমা নট, এটা আমরা পেলাম। এখন কি আবার আমরা জানি যে ই সমান কি জানি, ই সমান জানি হচ্ছে ভি বাই ডি, মানে বিভব পার্থক্য বাই দূরত্ব। তাহলে ই সমান যদি ভি বাই ডি হয়, আবার তুমি এখানে কি একটা সমীকরণ পেলা, ই সমান কিউ বাই এ এপসাইলন নট। তাহলে কি এই 4 এবং 5 নং সমীকরণ হতে কি পাও, দুইটা সমান, তাহলে এটা সমান এটা লেখা যায়। তাই দেখো ভি বাই ডি সমান কিউ বাই এ এপসাইলন নট লিখেছি। তারপর কি করেছি, কিউ সমান তাহলে কি হলো, কিউ ইকুয়াল টু হলো এ এপসাইলন নট, এই যে কিউটাকে এদিকে রেখেছি, আর এই যে টোটাল এই পার্টটুককে কি করেছি, এইখানে ভি এর সাথে গুণ করে দিয়েছি, আর ডিটা নিচে আছে, হয়ে গেল। এখন তাহলে 6 নং সমীকরণটি কি, এখানে যেহেতু এপসাইলন নট আছে, এপসাইলন নটটি হলো শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা, এপসাইলন নটের ভ্যালু হলো 8.854 ইন্টু 10 ইনভার্স 12। এটার এককটা খুবই ইম্পর্টেন্ট, কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, যেটা প্রতি বছর না হলেও মাঝে মধ্যে মেডিকেল পরীক্ষাতে এবং ঢাকা ইউনিভার্সিটি মানে এমসিকিউতে আসে, বা বিভিন্ন ইউনিভার্সিটিতে আর কি আসে। তো এইটা হলো এপসাইলন নট, এই এককটা তোমরা অবশ্যই আত্মস্থ বা কণ্ঠস্থ করবা। এখন তাহলে এইটা হলো কিউ ইকুয়াল টু কত, এ এপসাইলন নট, তাহলে ভি বাই ডি, এটা যেখানে এপসাইলন নট কি হলো, এপসাইলন নট হলো শূন্য মাধ্যমে সমান্তরাল মানে শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা, এবং এই পুরো সমীকরণটাই কি হবে, শূন্য মাধ্যমে সমান্তরাল পাত ধারকের সঞ্চিত চার্জ। কেন, এই যে এপসাইলন নট নির্দেশ করছে। এখন যে কোনো মাধ্যমে করতে হলে কি করতে হবে, এপসাইলন নট ইকুয়াল টু হলো কে এপসাইলন, এই তাহলে কি এপসাইলন নটের জায়গায় কে এপসাইলন বসাই দিলে আমার হয়ে যাচ্ছে। তাই বসাই দিয়ে দেখো কে এপসাইলন বসাই দিচ্ছে, যে কে এবং এপসাইলন বসাই দিচ্ছে, তাহলে হয়ে গেল। আর কেটা কি, কেটা হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা একে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলা হয়। ঠিক আছে, এতটুকু লিখলেই তোমাদের ক এর উত্তর হয়ে যাবে। এইটার মার্ক ছিল 2, এনাফ এনাফ, ঠিক আছে, তোমরা বুঝে বুঝে লিখবা। এবার আসি প্রশ্ন খ এর উত্তর। তো প্রশ্ন খতে কি বলা আছে, এই প্রক্রিয়ায় ব্যাটারি হতে কতটুকু শক্তি ব্যয় হবে, মানে কি বোঝাতে চাচ্ছে,
এই যে প্রক্রিয়াটা সংঘটিত হলো কতে, এই প্রক্রিয়াটাই ব্যাটারি হতে কতটুকু চার্জ কি হবে, ব্যয়িত হবে। তোমাদের জেনে রাখা ভালো, এই ব্যয়িত চার্জ হচ্ছে কি বিভব পার্থক্যের সমান। ব্যয়িত চার্জ কি বিভব পার্থক্যের সমান। ঠিক আছে, তাহলে আমরা দেখি, দেখো এখানে আমি স্পষ্টভাবে বলেছি যে ব্যাটারি ভি যুক্ত করার একটি নির্দিষ্ট সময় পরে ধারকটি পূর্ণভাবে চার্জিত হবে। মানে কি, এই যে আমরা যে চিত্রটা, এই যে এখানে যদি ব্যাটারি সংযোগ করছি, তার কিছুক্ষণ পরে বা নির্দিষ্ট সময় পরে কি হবে, ধারকটা পূর্ণভাবে চার্জিত হবে, সেটা আমি বললাম। এখন কি হচ্ছে, পূর্ণভাবে চার্জিত হবার পরে ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্যটা কত হবে, মানে কি বোঝাতে যাচ্ছি, যে পূর্ণভাবে চার্জিত হওয়ার পর তাহলে পূর্ণভাবে চার্জিত হবার পরে কি হবে, তাহলে পূর্ণভাবে চার্জিত হবার পরে কি হবে, এই ধারকটির দুই প্রান্তের যে বিভব পার্থক্য কি হবে, ব্যাটারির নিশ্চয়ই বিভব পার্থক্য সমান হবে, কারণ আমরা কি জানি এখানে যেহেতু বিভবটা হাই আছে, তাই না, হাই আছে, এইখান থেকে যেতে থাকবে এদের কাছে, যেতে যেতে যতক্ষণ পর্যন্ত সমান না হবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে এইভাবে। এই জন্য বলছি ব্যাটারির বিভব পার্থক্য ভি সমান হবে। অর্থাৎ এক পাত থেকে, এই যে অর্থাৎ কি এক পাত থেকে অপর পাতে, এক পাত থেকে কি অপর পাতে ধনাত্মক চার্জ নিতে অথবা ধারককে পূর্ণভাবে চার্জিত করতে ব্যাটারির যে ব্যয়িত শক্তিটাই হবে কি, ব্যয়িত শক্তিটা হবে বিভব, যেটা হবে ভি সমান ইডি। ঠিক আছে, এবং আমরা কি জানি, ক হতে আমরা ই এর ভ্যালু পাইছি, ক এর 4 নং ইকুয়েশনে কোথায় পেয়েছি দেখো তোমরা খেয়াল করো, এই যে ক এর 4 নং ইকুয়েশন, এই যে এইটা। ঠিক আছে, এখানে কি পাইছি, ই সমান কিউ বাই এ এপসাইলন নট, ইউ বাই কে এপসাইলন নট, এখানে ই, তাহলে কি ই সমান কি পাইছো, কিউ বাই এ এপসাইলন নট, এখানে বসাই দাও, তাহলে ই এর মান কিউ বাই এ এপসাইলন নট, আর এটা হলো ডি পাশে বসে গেল, তাহলে এই যে এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, কয়ের 4 নং ইকুয়েশন থেকে লিখে দিবা, যা শূন্য মাধ্যমের জন্য। কেন শূন্য মাধ্যমের জন্য, কারণ এখানে এপসাইলন নট আছে। এখন তুমি যদি এটা যে কোনো মাধ্যমের জন্য লিখতে চাও, তাহলে কি হবে, ভি সমান কত হবে, কিউ ডি বাই এ এপসাইলন কে। ঠিক আছে, বা কে এপসাইলন, এখানে সরি এই নটটা কেটে দিবা। এই হলো ব্যাপার। তাহলে এইটাই আমাদের চেয়েছে, এইটাই যেহেতু ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তিটা বিভব পার্থক্যের সমান। ঠিক আছে, এখানে ব্যয়িত শক্তিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, বইতেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এবার আমরা দেখব, এটার মার্কও ছিল 2। এবার আমরা দেখব প্রশ্ন গ। তো প্রশ্ন গতে কি বলা হচ্ছে খেয়াল করো, প্রশ্নে গতে বলা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির মান কত। তাহলে ধারকের সঞ্চিত শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা, এখানে কিন্তু কোনো মানে ডেফিনেটলি ভ্যালু মানে নির্ণয় করতে আমরা পারবো না। হ্যাঁ পারবো, যদি আমরা মানগুলো ধরে নিই, যেহেতু আমাদের এখানে সিম্বল মানে সিম্বলিক আকারে দেওয়া আছে, আমরা ইকুয়েশন গুলো প্রুভ করতে পারলেই সেইগুলোই হবে মান, এবং আমাদের কাছ থেকে এটাই চাওয়া হচ্ছে। তাহলে আমরা ধারকের সঞ্চিত শক্তি, তোমরা সবাই জানো যে ধারকের সঞ্চিত শক্তি সমান কয়েকটা সূত্র আছে যাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, হাফ সিভি স্কোয়ার, হাফ কিউ ভি, তিনটা সূত্র আছে, এবং হাফ কিউ স্কোয়ার বাই সি, এই তিনটা সূত্র যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, মানে বোর্ড এক্সাম এবং গ ঘ প্রশ্নের জন্য এবং ইউনিভার্সিটি এবং মানে প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টের জন্য এই তিনটা ইকুয়েশন ইম্পর্টেন্ট। তাহলে বুঝতেই পারছো তোমাদের অ্যাসাইনমেন্টটা একটা ইম্পর্টেন্ট টপিকের উপর দেওয়া আছে। এই ধারকের সঞ্চিত শক্তিটা আমরা নির্ণয় করব, চলো দেখা যাক। তো এই যে ধারকের সঞ্চিত শক্তিটা কি, আসলে ধারকের শক্তিটাই হলো একটা মানে মানে এই যে ধারককে আহিত করতে, আহিত মানে চার্জিত, চার্জিত করতে মোট কাজের কি, মোট কাজের পরিমাণ, তা আমি লিখেছি প্রথমেই দেখো, প্রথমে কি লিখেছি, একটি আহিত ধারকের শক্তি হলো একে আহিত করতে মোট কাজের পরিমাণ। ঠিক আছে, এখন 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 তাহলে কি, এখানে ধরা যাক যেহেতু ওই যে যে চিত্রটা সেম চিত্র, প্রত্যেকবারই সেম চিত্র হবে, যদি মনে করো চিত্রগুলো আঁকবা আঁকতে পারো। এই যে এরকম করে প্লাস, ধরো আমি এখানে 4টা দিলাম, 4টা দাও, নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করো, পজিটিভ প্রান্তের সাথে, এই তো এই ব্যাপারটা। তাহলে ধরা যাক নির্দিষ্ট সময়ে সমান্তরাল পাত ধারকের এক পাত হতে, এক পাত হতে মানে কি, এক পাত হতে মানে এই পাত হতে এই পাতে, ঠিক আছে, এক পাত হতে অন্য পাতে কিউ পরিমাণ চার্জ স্থানান্তর করা হলো, এখানে কি কিউ পরিমাণ চার্জ স্থানান্তর করা হলো, ফলে পাতদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্যটা কত হবে, পাতদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য ভি সমান হবে কিউ বাই সি, তাই লিখেছি কি
ভি সমান কিউ বাই সি। ঠিক আছে, এখন এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমরা ধরে নিলাম যে ক্ষুদ্রাতি আর আগেই বলেছি যে শক্তি আর কাজ এখানে সমান, কিন্তু ধারকের শক্তি একে কি আহিত করতে মোট কাজের কি পরিমাণ, তাহলে অর্থাৎ ধারকের শক্তি, যে ধারকের শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউটা কি, ইউটাই হলো ডাব্লিউ। আচ্ছা ভালো কথা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র চার্জ ডি কিউ, মানে এই চার্জটাকে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে যদি ধরে নিই, তাহলে এইটাকে যদি আমরা ধরে নিই তাহলে ধরলাম যে ডি কিউ। ঠিক আছে, এই ডি কিউ পরিমাণ চার্জকে তুমি যদি স্থানান্তর করতে, যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ আমরা যাকে ডি ডাব্লিউ বলবো। ঠিক আছে, তাহলে ডি ডাব্লিউ সমান কি হবে, আমরা জানি ডাব্লিউ সমান খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, ভি ক্রস কিউ, মানে কি, মানে বিভব পার্থক্য, বিভব গুণন কি আধান, এটা তোমরা সবাই কিন্তু জানো, এটা নবম দশম থেকেই জানো। তো তাহলে এইখানে খালি ডাব্লিউ এর জায়গায় কি লিখবো, ডাব্লিউ এর জায়গায় লিখবো হচ্ছে ডি ডাব্লিউ লিখবো, আর ভি এর জায়গায় আমরা ভি ফিক্সড রাখবো, এবং এই যে ডি কিউ ক্ষুদ্রাতি ক্ষুদ্র আধান, তাহলে ডি কিউ লিখবো। কথা বুঝতে পেরেছো? তাই আমরা দেখো লিখেছি তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু ডি কিউ। এখন ডি ডাব্লিউটাই কি, যেহেতু ডাব্লিউ হচ্ছে কি ইউ মানে শক্তি, তাহলে ডি ডাব্লিউ আর এমনিতেই কৃতকাজ সমান শক্তি, তাহলে এখানে তুমি ইজিলি লিখতে পারো কি, তাহলে ডি ডাব্লিউ এর জায়গায় তুমি লিখতে পারো ডি ইউ, ডি ইউ সমান ডি কিউ, লিখে ভি ডি কিউ লিখতে পারো। তাই আমি দেখো লিখে ফেলেছি ধারকের শক্তি ডি ইউ সমান ডি ডাব্লিউ ইকুয়াল টু ভি ডি কিউ। ঠিক আছে, এখন ভি এর মান তুমি কি জানো, ভি এর মান এই যে বের করেছো, এই যে ভি এর মানটা তুমি কত বের করেছো, ভি এর মানটা এটা বের করেছো, ভি সমান কিউ বাই সি, তাহলে ভি সমান তুমি এখানে কিউ বাই সি টা বসাই দাও, তাহলে ইনটু ডি কিউ। ঠিক আছে, এটা হলো ডি ইউ এর ভ্যালু, তাহলে তাই করেছি দেখো, ডি ইউ সমান কত, কিউ বাই সি ইনটু ডি কিউ। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো? এখন আহিত করার সময় ধারকটিকে কিউ ইকুয়াল টু জিরো, যখন আহিত করছে তাহলে কি আধানটা যখন জিরো থেকে আমরা আধানটাকে কিউ পর্যন্ত যদি প্রদান করা হয়, তাহলে এর শক্তিটা কি জিরো থেকে ইউ পর্যন্ত উন্নীত হবে। আর এই ক্ষেত্রে উপরিত যে যেটাকে আমরা 1 নং ইকুয়েশন দ্বারা সূচিত করছি, যে এটা কি, ঠিক আছে, 1 নং সমীকরণকে এই সীমার মধ্যে যোগজীকরণ করব। আমাদের জেনে রাখা ভালো এরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়কে, যে ডি কিউ ডি ডাব্লিউ এগুলোকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পুরো টার্মটা পেয়ে যাব, পুরো পার্টটা পেয়ে যাব। তাহলে কি, তাহলে আমরা যোগজীকরণ করলে মোট শক্তির পরিমাণ পেয়ে যাব। তোমাদের জেনে রাখা ভালো, তোমরা সবাই জানো, যারা তোমরা ক্যালকুলাস করেছো তারা জানো যোগজীকরণ, যে ডি এক্স কে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে এক্স পাবা, এটা আমার এখন লাগবে। তাহলে কি ডি এক্স কে যদি এক্স পাও, তাহলে কি ডি ইউ কে করলে ইউ পাবা, এটা জেনে রেখো। ঠিক আছে, এই তথ্যটা আমার এখন লাগবে। তো ঠিক আছে, দেখা যাক। তাহলে দেখো আমরা ওই যে আমরা ডিইউ কে জিরো থেকে ইউ পর্যন্ত নিচ্ছি, এবং কি ডি কিউ আর কিউ বাই সি এই পার্টটাকে 1 নং সমীকরণকে তাহলে জিরো থেকে কিউ পর্যন্ত করছি। তো মানে যোগজীকরণ করতেছি, তাহলে এই যোগজীকরণটা ভালো করে বুঝে নাও, জিরো থেকে ইউ ডি ইউ ইকুয়াল টু জিরো থেকে কিউ কিউ বাই সি ডি কিউ। এখানে হলো তোমাদের জেনে রাখা ভালো 1/c-টা হলো ধ্রুবক, আর এইখানে তোমাদের বললাম যে ডি এক্স কে যদি করলে পাও যদি এক্স, তাহলে ডি ইউ কে ইন্টিগ্রেশন করলে পাবা কত, ইউ পাবা, তাহলে এখানে ইউ পাবা। ঠিক আছে, এবং আপার লিমিট লোয়ার লিমিট তোমাকে ওইভাবেই বসায় রাখতে হবে, তাহলে ইউ এবং জিরো, এবং এখানে কি 1/c-টা বাইরে বের হয়ে আসবে, এবং কিউ ইন্টিগ্রেশন অফ জিরো টু কিউ কিউ ডি কিউ। তোমাদের জেনে রাখা ভালো ইন্টিগ্রেশনের যে মূল যে সূত্রটা, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, তাই না, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার সূত্রটা কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু, এইটা সূত্র। তাহলে এখানে তুমি সূত্রটা খাটাই দাও, 1/c, তাহলে কত কিউ, মাথার উপরে কেউ নাই মানে ওয়ান আছে, তাহলে ওয়ান যোগ ওয়ান, এই যে এন প্লাস ওয়ান, তাহলে কত 2/2, এখানে কত জিরো টু কিউ বসাই দাও। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই? এখানে এবার তুমি আপার লিমিট লোয়ার লিমিটটা বসাই দাও, ইউ বসাইলে ইউ মাইনাস জিরো, ওকে, 1/c এখানেও বসাই দাও, তাহলে কি কিউ স্কোয়ার বাই টু মাইনাস জিরো স্কোয়ার বাই টু, তাহলে কত পাচ্ছ দেখো তো, এখানে পাচ্ছ হলো 1/c কিউ স্কোয়ার বাই টু, অর্থাৎ কিউ স্কোয়ার বাই টু সি। হ্যাঁ, এটা হলো ইউ এর ভ্যালু পাচ্ছ। ওকে, ইউ সমান কত পাচ্ছ, কিউ স্কোয়ার বাই টু সি। দেখো আমি ওই সমাধান এই যে এই পর্যন্ত করেছি, কিউ স্কোয়ার বাই টু সি, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা জানি কি, কিউ সমান সিভি জানি, কিউ সমান কি জানি, সিভি। দেখো কিউ এর ভ্যালুটা এখানে সিভি বসাই দিয়েছি, সিভি বসাই দিলে কি সি স্কোয়ার ভি স্কোয়ার হবে, যেটি স্কোয়ার আছে, তাহলে কি সি আর একটা সি কেটে গেল, তাহলে কি সিভি স্কোয়ার বাই টু হয়ে গেল, তাহলে হাফ সিভি স্কোয়ার, এটাও একটা ইকুয়েশন। আবার কি হাফ সিভি স্কোয়ার, এখানে তাহলে কি সিভি ইন্টু ভি লেখা যায়, তাহলে তাই যদি লেখা যায় তাহলে আবার আমরা জানি কিউ সমান সিভি, তাহলে কিউ ভি হাফ কিউ ভি। তাহলে সমীকরণ দুই, এই যে দুই
3 এবং 4 এইগুলো হলো ধারকের সঞ্চিত শক্তির মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এখন আমরা দেখব পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্নটা কি? পরবর্তী মানে আমরা সঞ্চিত শক্তির মান গ করলাম। এইবার আমরা দেখব প্রশ্ন ঘ। যদিও ঘ নং প্রশ্নের মান 3, কিন্তু ঘ নং প্রশ্নটা যেহেতু খ এবং গ থেকে, তাই এই প্রশ্নের উত্তরটা খুব একটা মানে বড় হবে না আর কি। তোমার দেওয়া খ ও গ এর উত্তর মানে আমরা যে খ এবং গ এর উত্তরটা করলাম এতক্ষণ, উত্তর যদি ভিন্ন হয় অবশ্যই ভিন্ন হবে, এর কারণ ব্যাখ্যা করো। যদি ভিন্ন না হয় তবে তাও ব্যাখ্যা করো। তো ঠিক আছে, আমরা এই প্রশ্নের ব্যাখ্যাটা দেখব। তো দেখো, খ এবং গ এর উত্তরটা ভিন্ন হবার কারণটা কি ছিল ভাই? কারণটা এই ছিল যে ব্যাটারির ব্যয়িত শক্তি ধারকের দুই প্রান্তের নিশ্চয় বিভব পার্থক্যের সমান, এইটাই মূল কারণ। ঠিক আছে, এখন কি খ হতে আমরা পেয়েছিলাম কি, এই যে ভি সমান কিউডি বাই কে এপসাইলন এ, এখানে এপসাইলন হবে। ঠিক আছে, এপসাইলন ই। অপরদিকে গ হতে সঞ্চিত শক্তি কি পাইছো? ইউ সমান কত পাইছো? ইউ সমান হাফ কিউভি। আর এইখান থেকে তুমি তুলনা করলে কি পাবা বলো তো ভাই? যে তুমি দেখো খ নং এ যেটা পাচ্ছ ভি সমান কত? কিউডি বাই কে এপসাইলন ই। তাহলে এই ভি এর ভ্যালুটা তো লাগবেই, তবেই ইউ এর ভ্যালু হবে। তাহলে আমি তো বুঝতেই পারছি যে ভি যদি, তাহলে ধরে নিলাম যে ভি এর মানটা পেলাম কত? 5। তাহলে ভি এর মানটা ফিক্স করে নিলাম, নিয়ে কি তাহলে কিউ যদি বাড়ে তাহলে নিশ্চয়ই ইউ বাড়বে, কিউ যদি কমে তাহলে ইউ কমবে। তাই বলেছি দেখো এখানে স্পষ্ট তো যে ইউ এর মান ভি এর মানের থেকে কম বা বেশি হতে পারে। মানে কি এই ইউ এর মান ভি এর থেকে কমও হতে পারে বেশি হতে পারে। কেমন? ভি এর মান ধরো এখানে 5 হলো, তাই না? তাহলে এখন কিউ এর মান বেশি হলো, তাহলে কত? কিউ এর মান বেশি হয়ে কত হলো? হাফ ইন্টু 10 ইন্টু 5। তাহলে বেশি হলো, তাহলে কত? 5.50, তাহলে এখানে 25 পেলাম। এটা আরো বাড়াই দিলাম, তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 5, তাহলে কত? 6। তাহলে কত? 30 পেলাম। তাহলে দেখো ইউ এর মান আমি যত বাড়াচ্ছি তত কি হচ্ছে, আমার ইউ এর মান বাড়ছে, তাই না? তাহলে ইউ এর মান বেশিও হতে পারে কমও হতে পারে, আমি এটাই বোঝাতে চাইছি। ঠিক আছে, কারণ চার্জের মান কম বা বেশি হলে সঞ্চিত শক্তি কম বা বেশি হয়, যেটাই যে বললাম। ঠিক আছে, এখন আসো কেবলমাত্র কিউ সমান যদি 2 কুলম্ব হয়, কিভাবে? কিউ সমান তুমি জানো হাফ কিউ ভি। যদি এটার মান যদি 2 কুলম্ব হয় তাহলে কি 2 ইন্টু ভি, 2 কেটে যায় তাহলে কি ভি থাকে, ইউ সমান ভি। মানে একটা ক্ষেত্রে এরা সমান হবে কখন? যখন আধানের মানটা হবে কি 2 কুলম্ব। ওকে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইটুকু লিখলেই তোমরা কি ঘ নং প্রশ্নে 3 মার্কস পেয়ে যাবে। তো আমরা এখন দেখব ও নং প্রশ্ন। তো ও নং প্রশ্নে কি বলা হচ্ছে, আগে প্রশ্নটা খেয়াল করো। ও নং প্রশ্নে বলা হচ্ছে চার্জিত হওয়ার পর ধারকটিকে ব্যাটারি বিযুক্ত করা হলো। চার্জিত হওয়ার পর মানে পুরোপুরি ধারকটা চার্জিত হয়ে গেছে, হওয়ার পরে কি করছে? ব্যাটারিটাকে বিযুক্ত করা হচ্ছে। মানে কি ব্যাটারিটাকে ওইখান থেকে কি হচ্ছে, মানে লাইন কেটে নেওয়া হচ্ছে বা বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। বিযুক্ত করার অর্থ বিযুক্ত করা হলো এবং পাতদ্বয়ের মাঝের দূরত্ব দ্বিগুণ করা হলো। মানে আগে যদি দূরত্ব ডি থাকে, এখন দূরত্বটা করা হবে কত? এখন দূরত্বটা করা হবে 2d। এই কথাটা বলতে চাচ্ছি। এইরকম ঘটনা ঘটলে তাহলে কি এই অবস্থায় বিভব পার্থক্যটা কত হবে? মানে বোঝাতে চাচ্ছে যে তোমার আগে বিভব পার্থক্য ডি এর জন্য বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে তোমার কি এই যে 2d এর জন্য বিভব পার্থক্যটা কত হবে? ভি প্রাইম। এই মানটা তোমার তুলনা করতে বলছে, কি ধরনের পরিবর্তনটা আসতেছে। ক্লিয়ার? তো আমরা এখন এই প্রশ্নের উত্তরটা দেখব। এটা একেবারেই সহজ, তোমরা যদি মূল ইকুয়েশন জানো তাহলে কিন্তু এই প্রশ্নের যথাযথ উত্তর করতে পারবে। মানেটা কি? ব্যাটারি যখন বিযুক্ত করলে ধারকের বিভব পার্থক্য ভি হবে করলেও, কারণ কি বিভব পার্থক্যের কি কোনো পরিবর্তন হবে না। তাহলে এবার খ হতে তুমি যে প্রাপ্ত বিভবের সমীকরণটা পাইছো কত? মানে ব্যাটারিটা বিযুক্ত করা মানে কি, ব্যাটারিটা তুমি যদি বিচ্ছিন্ন করে দাও তাহলে কি বোঝাতে চাচ্ছি যে বিভব পার্থক্যটা ভি হবে, আমি তাই বলতেছি। এখন তুমি খ হতে যে বিভব পার্থক্যের সমীকরণটা পেয়েছো, এই যে এখানে যেটা লিখেছি এটা পেয়েছো, কি পেয়েছো? ভি সমান পেয়েছো হলো কিউ ডি বাই কে এপসাইলন এ। এই সমীকরণটা আমার খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখন ধারকের দূরত্ব যদি দ্বিগুণ করো, তার মানে 2d করে দাও, হ্যাঁ, তাহলে ব্যাটারি বিযুক্ত করলে ধারকের বিভব এখানে তোমরা লিখবা ভি প্রাইম। ঠিক আছে, তাহলে যেহেতু পাঠদ্বয়ের আকারের কোনো পরিবর্তন হয়নি, আমাদের বলা হচ্ছে খালি একমাত্র দূরত্বটা চেঞ্জ করা হবে। মানে পাঠদ্বয়ের যে মধ্যবর্তী এই দূরত্বটা,
এই দূরত্বটাকে ডি থেকে আমার কি 2D করা হচ্ছে। তো ডি থেকে যদি 2D করা হয় তাহলে কি বাকি সব অপরিবর্তিত থাকবে, তাই বলছে আকারের কোনো পরিবর্তন হয়নি, তাই ক্ষেত্রফলটা এ আছে। বিযুক্ত করার পূর্ব পর্যন্ত চার্জের মান কিউ ছিল, আবার পরেও চার্জের মান কিউ, তাই চার্জের পরিমাণ কিউ, এবং সুতরাং পরিবর্তিত বিভব পার্থক্যটা ভি প্রাইম, মানে বিযুক্ত করার পরে মানে বিচ্ছিন্ন করার পরে, তাহলে এখানে তোমরা লিখবা ভি প্রাইম, এটা মিস্টেক করেছেন। তো ভি প্রাইম যদি লেখো তাহলে ভি প্রাইম সমান কত হবে ভাই, তোমরা সবাই বলতে পারবে কিউ ইন্টু 2D। হ্যাঁ, তাহলে ডি এর জায়গায় খালি কি হবে 2D হবে, বাই কত কে এপসাইলন এ। এটা 2 নম্বর সমীকরণ। এখন এই দুইটা তুলনা করলেই পাবা, তাহলে কি সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করে দাও, তাহলে ভাগ করলে কি হবে 2 ভাগ 1 হতে পারে। ঠিক আছে, তাহলে ভি প্রাইমটা উপরে যাবে, ভিটা নিচে যাবে। ঠিক আছে, তারপরে কি উপরে কিউ ইন্টু 2D বাই কে এপসাইলন এ, নিচে কত হবে কিউ ডি, ভাগ করছি যেহেতু কে এপসাইলন এ। ঠিক আছে, এটা যেহেতু ভাগ করছো এই যে, তাহলে ভাগ করলে এটার কি ঘটনা ঘটবে তোমরা সবাই জানো, এটার কি ঘটনা ঘটবে, যে ঘটনাটা ঘটবে তাহলে উল্টায় যাবে, তাই না, কি উল্টায় যাবে কিউ 2D বাই কত কে এপসাইলন এ ইনটু এই যে কে এপসাইলন এটা উপরে উঠে যাবে গুণ করলে। ঠিক আছে, বাই কিউ ডি, তাহলে এই যে কিউ ডি কাটা যাবে, এখানে তাহলে খালি 2 থাকবে, আর এটাও কাটা যাবে, তাহলে শুধুমাত্র 2 থাকবে। হ্যাঁ, আমরা দেখো তাহলে ভি প্রাইম বাই ভি, ভি প্রাইম বাই ভি সমান কত পেয়েছি 2 পেয়েছি, অর্থাৎ ভি প্রাইম সমান কত হবে 2V হবে। অর্থাৎ মানে পরবর্তীতে যে মানে দূরত্ব যদি দ্বিগুণ করি তাহলে বিভব পার্থক্য কত বেড়ে যাচ্ছে, দেখো তো বিভব পার্থক্য আগের বিভব পার্থক্যের দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে, তাই লিখেছি দূরত্ব দ্বিগুণ করলে বিভব পার্থক্য দ্বিগুণ বেড়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তারপরেও যদি না বুঝো কমেন্ট বক্সে জানাবো। তো আমরা এবার দেখবো হলো 6 নং প্রশ্ন, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। 6 নং প্রশ্নের সমাধানটা দেখবো। 6 নং প্রশ্নটা মানে আরো ইন্টারেস্টিং একটা ম্যাথ। তো শেষোক্ত অবস্থায় ধারকে কতটুকু শক্তি সঞ্চয়, শেষোক্ত অবস্থা বলতে কি বোঝাচ্ছে, ওই যে ব্যাটারিকে বিযুক্ত করার পর মানে ব্যাটারিটাকে বিচ্ছিন্ন করার পরে, এই যে এই ব্যাটারিটাকে কি করবা, এই ব্যাটারিটাকে তুমি যদি বিচ্ছিন্ন করে দাও তারপরে তাহলে কি এবার কি হচ্ছে সঞ্চিত শক্তি, তাহলে তুমি সঞ্চিত শক্তি সূত্র কি জানো, ইউ সমান হাফ সিভি স্কয়ার, তাহলে আর এটা আগে, আর বিযুক্ত করার পর ইউ প্রাইম সমান কত হবে হাফ সি ভি প্রাইম স্কয়ার। চলো তাহলে এই প্রশ্নের উত্তরটা দেখা যাক, এই সমীকরণ জানলেই প্রশ্নের উত্তর খুব ইজিলি করা যাবে। তাহলে কি শেষোক্ত অবস্থা বলতে আমি কিন্তু এখানে স্পষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে, আমি এখানে স্পষ্ট ভাবে উল্লেখ করে দিয়েছি, তোমরা খেয়াল করো যে শেষোক্ত অবস্থা বলতে ব্যাটারি বিযুক্ত করার পরের অবস্থাকে বোঝানো হয়েছে। তাই ব্যাটারি বিযুক্ত করার পূর্বে ধারকের সঞ্চিত শক্তি যেটা ছিল ইউ সমান কত ছিল, ইউ সমান ছিল হাফ সিভি স্কয়ার, যেটা কি এখনই বললাম 1 নম্বর সমীকরণ। এবার ব্যাটারি বিযুক্ত করার পরে কি হবে সেটা যদি আমরা ইউ প্রাইম ধরে নিই তাহলে কত হবে হাফ সিভি প্রাইম স্কয়ার। তাহলে এবার আমরা কি এই গ হতে আমরা কি জানি, সরি ও হতে আমরা কি ভি প্রাইমের মানটা জেনে গেছি, কি জানি 2V জানি, তাহলে সেটা বসাই দেবো সি ইন্টু 2V এর স্কয়ার। তাহলে এটাকে তোমরা ক্যালকুলেশন করে নাও হাফ, তাহলে কি সি ইন্টু 4V স্কয়ার, তাহলে 2 আর 4 কাটলে 2 থাকে, 2CV স্কয়ার। এটা হলো ইউ প্রাইমের মান, এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন কি করবা, এখন এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দ্বারা ভাগ করো, অর্থাৎ 2 ভাগ 1 হতে পাও। ঠিক আছে, খুবই সহজ বিষয়, ইউ প্রাইম বাই ইউ ইকুয়াল টু 2CV স্কয়ার বাই কত হাফ সিভি স্কয়ার। তাহলে এইটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, খুব সহজভাবে ক্যালকুলেশন করবা, তাহলে কি হবে 2CV স্কয়ার, এই যে 2টা নিচে আছে তাহলে এটা উপরে উঠে যাবে, আর নিচে কত সিভি স্কয়ার উপরে আছে নিচে চলে আসবে, তো সিভি স্কয়ার কেটে গেল, থাকে হলো 4, অর্থাৎ ইউ প্রাইম বাই ইউ সমান কত, ইউ প্রাইম বাই ইউ সমান পাচ্ছি 4, অর্থাৎ কত ইউ প্রাইম সমান 4U, অর্থাৎ পরিবর্তিত যে সঞ্চিত শক্তিটা হবে সেটা কি হবে পূর্বের সঞ্চিত শক্তির 4 গুণ। তাহলে কি শেষোক্ত অবস্থায় সঞ্চিত শক্তি পূর্বের অবস্থায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পায়। এই হচ্ছে 4 নং প্রশ্নের সমাধান। আগের থেকে অনেক সহজ না, হ্যাঁ অনেক সহজ, তোমরা বুঝে বুঝে করবা। এইবার আমরা দেখব প্রশ্ন 6 এবং 6 এর সমাধান। 6 নং প্রশ্নটা ব্যাখ্যামূলক সমাধান প্রশ্ন, এবং এই প্রশ্নটা খুবই খুবই ইন্টারেস্টিং। তোমাদের যদি এই সমাধানটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তারাও শিখতে পারে। ঠিক আছে, আর তোমরা অবশ্যই ভিডিওর শেষে লাইক কমেন্ট করবা, এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা জানাই দিবা।
তো আমি এই ভিডিও শেষে পিডিএফ ফাইল দিয়ে দিব, তোমরা সেখান থেকেও তোমরা লিখতে পারবা, অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারবা। তো আমরা এখন 6 নং প্রশ্ন দেখবো। 6 নং প্রশ্ন কি বলছে, এবারে শক্তির মান ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। এবারে কি, শক্তির মান ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। শক্তির মান ভিন্নতার কারণ মানে এই যে শক্তির মানটা মানে ইউ প্রাইম সমান আমরা প্রুভ করলাম কি 4u, মানে কি আগের শক্তির থেকে এখনকার শক্তির 4 গুণ হয়ে গেল। এটা কেন হলো এই কারণটা তোমাকে ব্যাখ্যা করতে বলছি। এই কারণটা তুমি যদি ব্যাখ্যা করতে পারো তাহলে তুমি 2 পেয়ে যাবা। কিন্তু তারপরে বলছে যে রুব্রিক্স খেয়াল করবা যে শুধু উপস্থাপন, ব্যাখ্যা উপস্থাপন এবং প্রয়োজনীয় তথ্য সহ উপস্থাপন করলে তুমি 3 পাবে। এটা 3 মার্কসের প্রশ্ন। এবার কি বলছে, একটি স্প্রিং এর প্রসারণের সাথে তুলনা করে তোমার উত্তরের যথার্থতা ব্যাখ্যা করো। মানে এই যে একটা স্প্রিং কে যদি আমরা প্রসারণ মানে টেনে লম্বা করি, তাহলে তার সাথে যে সঞ্চিত শক্তির যে চেঞ্জটা, মানে তোমাদের এখন চলে যেতে হবে কোন অধ্যায়ে, প্রথম পত্রের অধ্যায় 8 পর্যায়ভিত্তিক গতিতে। এই বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি ছিল ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। ইউ ইকুয়াল টু কত ছিল, হাফ কে এক্স স্কয়ার। ওইখানে চলে যেতে হবে। তো ঠিক আছে, আমরা সব আলোচনা করব। তো ঠিক আছে, দেখা যাক। দেখো শেষোক্ত অবস্থায় কি হয়েছে, স্টেপ বাই স্টেপ লিখেছি, তোমরা দেখলেই বুঝতে পারবা। শেষোক্ত অবস্থায় দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, এটা জানো 1 নং এর প্রশ্ন অনুযায়ী। তো ফলে 1 নং হতে আমরা কি পাই, বিভব পার্থক্য দ্বিগুণ বেড়ে গেছে। এই যে দূরত্ব দ্বিগুণ করার ফলে বিভব পার্থক্য দ্বিগুণ বেড়ে গেছে, এটা কি দেখানোর প্রয়োজন আছে? না, কারণ তোমাদেরকে 1 নং প্রশ্নে দেখাইছি। যদি দেখতেই হয় তাহলে আবার গিয়ে প্রিভিয়াস টেনে দেখে আসো। তো সঞ্চিত শক্তিটা কেমন, সঞ্চিত শক্তি কত, ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার। তাহলে এইখান থেকে ইউ সমান যদি হাফ সিভি স্কয়ার হয়, তোমরাই বলো তাহলে কি হবে। এইখান থেকে এই যে হাফ আর সি, এটা কি দুইটা সমানুপাতিক, মানে সমানুপাতিক ধ্রুবক, মানে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট হওয়ার দরুন তাহলে কি হবে, ইউ ইজ প্রপোর্শনাল টু ভি স্কয়ার। মানে এটা কি দাঁড়াইলো, মানে ভি স্কয়ারের কি হবে, এটা ভি স্কয়ার এটা বর্গের সমানুপাতিক হবে। মানে কি বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক হবে সঞ্চিত শক্তি। এটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ সঞ্চিত শক্তি বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক। তাই লিখেছি দেখো, তাই বিভব পার্থক্য যদি দ্বিগুণ বৃদ্ধি করি তাহলে সঞ্চিত শক্তি কত, 4 গুণ বাড়বে। শক্তির ভিন্নতার মূল কারণ কি, যে দূরত্ব পরিবর্তন। কেন দূরত্ব পরিবর্তন বলতো, কারণ কি, যে দূরত্ব বৃদ্ধি করলে মূলত কি বিভব পার্থক্য বৃদ্ধি পায়। আর বিভব পার্থক্য বৃদ্ধি পেলে কি হচ্ছে, আমার সঞ্চিত শক্তির পরিবর্তন হচ্ছে। তাহলে মূলে কি, মূলে হচ্ছে দূরত্ব পরিবর্তনটা। ওকে, তো তোমরা বলতে পারো যে বিভব পার্থক্য এটা আবার কিভাবে হলো ভাই। তো আমি তারপরে দেখা যায় ভি সমান কি জানো, ইডি। এই যে ভি, এখন ই যদি সমানুপাতিক ধ্রুবক হয়, ভি ইজ প্রপোর্শনাল টু ডি। ডি যত গুণ বাড়াবা ভিও তত গুণ বাড়বে। তাই ডি যদি দ্বিগুণ বাড়াও তাহলে ভি দ্বিগুণ বাড়বে। আর ভি যদি দ্বিগুণ বাড়াও তাহলে কি হবে, এই যে ভি যদি দ্বিগুণ বাড়াও তাহলে ইউ হচ্ছে 4 গুণ বাড়বে। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। তো দেখো, এবার আমরা স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তিকে বিভব শক্তি দ্বারা সূচিত করা হয়। এই স্প্রিং এর প্রথম অক্ষর হলো এস, তাই আমরা এটাকে সঞ্চিত শক্তিটাকে ইউএস দ্বারা প্রকাশ করব। কালারটা চেঞ্জ করে নিই, ইউএস দ্বারা প্রকাশ করব। তাহলে ইউএস সমান কত বলবো, ইউএস সমান হাফ কে এক্স স্কয়ার, এটা আমরা জানি। তাহলে এখান থেকে যদি আমরা হাফ আর কে, এটা কে হলো বল ধ্রুবক যেটা সমানুপাতিক ধ্রুবক, এবং হাফও একটা সংখ্যা সমানুপাতিক ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ইউএস ইজ প্রপোর্শনাল টু কি হবে, এক্স স্কয়ার। এটা পাবো না, অবশ্যই এটা পাবো। তাই ইউ সমান এই এক্সটা কি, এক্সটা হলো প্রসারণ বা সংকোচন। এক্সটা কি বলতো, প্রসারণ বা সংকোচন। তাই আমি লিখেছি দেখো, এক্স হলো কি স্প্রিং এর সংকোচন বা প্রসারণ। ঠিক আছে, তাহলে স্প্রিং এবং ধারক উভয় ক্ষেত্রে কি হচ্ছে, সঞ্চিত শক্তিটা কি মানে স্প্রিং এর ক্ষেত্রে কি হচ্ছে, দূরত্ব বা বিভবের উপর ডিপেন্ড করছে, দূরত্ব বা বিভবের বর্গের সাথে রিলেটেড। আর তোমার ধারকটা কি, মানে স্প্রিং এবং ধারক উভয় ক্ষেত্রে, একজনের ক্ষেত্রে মানে ধারকের ক্ষেত্রে কি হচ্ছে, দূরত্ব বা বিভবের সাথে রিলেটেড। তোমরা এই লাইনটা পরে লিখবা। আর স্প্রিং এর ক্ষেত্রে কি, স্প্রিং এরটা আগে লিখবা, প্রসারণ বা সংকোচনের সাথে রিলেটেড, সমানুপাতিক আকারে চেঞ্জ হচ্ছে। তাই হচ্ছে না, দেখো এই যে স্প্রিং এরটা কি হচ্ছে, যে সংকোচন বা প্রসারণের বর্গের সমানুপাতিক। আর আমাদের ধারকটা কি হচ্ছে, দূরত্ব বা কি, দূরত্বের সাথে রিলেটেড, দূরত্বের সমানুপাতিক, অথবা কি দূরত্বের বর্গের সমানুপাতিক হবে, অথবা কি বিভব পার্থক্যের বর্গের সমানুপাতিক। সেই কথাটা আমি লিখেছি, সমানুপাতিক সম্পর্ক রক্ষা করে। স্প্রিং এর প্রসারণ বা সংকোচন এর ভিন্নতায় কি সঞ্চিত শক্তির যথার্থ ভিন্নতা দেখা যায়। মানে
দুইজনেরই ভিন্নতা দেখা যায়। অনুরূপভাবে মানে স্প্রিং এর প্রসারণ বা সংকোচন, মানে স্প্রিং এর ক্ষেত্রে কি হবে, তুমি প্রসারণ বা সংকোচনের যদি ভিন্নতা করো তাহলে শক্তির কি, এই যে শক্তি সঞ্চিত যে শক্তি সেটা ভিন্নতা পাবা। অনুরূপভাবে যদি তুমি কি দূরত্ব বা বিভবের ভিন্নতা, দূরত্ব মানে দূরত্বের ভিন্নতা আনো, দূরত্ব বা বিভবের যে কোনো একটা, মানে দূরত্ব বলতে ডি এর যদি ভিন্নতা আনো অথবা বিভবের ভিন্নতা আনো, তাহলে কিন্তু আমরা কি ধারকের যে সঞ্চিত শক্তি সেটার কিন্তু ভিন্নতা দেখা যায়। অর্থাৎ উভয় ক্ষেত্রটাই কেমন জানি একটা সাদৃশ্যপূর্ণ, এইটাই আমাদের প্রশ্নে চেয়েছি যে উভয় ক্ষেত্রে তোমার কি, তোমার উত্তরের সপক্ষে তুমি যুক্তি দাও, তুমি কি মনে করছো, তোমার উত্তরটা কেমন হবে, হ্যাঁ, বা কেন এই সেম সেম ক্যাটাগরি না আলাদা ক্যাটাগরি সেইটাই চেয়েছে। দেখো এখানে বলছে যে স্প্রিং এর প্রসারণের সাথে তোমার তুলনা করে তোমার উত্তরের যথার্থতা। তাহলে আমার উত্তরের সাথে কি স্প্রিং এর উত্তরটা একেবারেই সেম। সেমটা কিভাবে, যে স্প্রিং এর ক্ষেত্রে হচ্ছে এক্স মানে প্রসারণ বা সংকোচনের বর্গের সমানুপাতিক, আর ধারকের ক্ষেত্রে কি হচ্ছে দূরত্ব বা বিভবের বর্গের সমানুপাতিক। এই ছিল তোমাদের ক থেকে 6 নং প্রশ্নের সমাধান। 22 ক্লাসের শিক্ষার্থী, তোমরা পুরো ভিডিওটা দেখেই তোমরা কি উত্তর লিখবা। আমি এর পিডিএফ ফাইল ডেসক্রিপশন অথবা আমার কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে দিয়ে দেব, তোমরা সেখান থেকে নিয়ে লিখতে পারবা। এবং তোমরা যারা এই ভিডিওটা দেখলা বা দেখো নাই, সবাই ভিডিওতে একটি লাইক দিবা এবং ভিডিওর শেষে তোমার ভিডিওটা কেমন লাগলো, মানে এই ক্লাসটা তোমার কেমন লাগলো সেটা তোমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। এবং ভিডিওটা শেয়ারের মাধ্যমে তোমার অন্য ক্লাস ফ্রেন্ড বা অন্যান্য শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ করে দিবা। ফাইনালি এই যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবা, যাতে পরবর্তী ভিডিও মানে বা পরবর্তী ক্লাস দেওয়ার সাথে সাথেই তোমরা সেই ক্লাস পেয়ে যাও। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।